ওয়েলকাম টু হোটেল গ্র্যান্ড প্যালেস। রিসেপশনের বাঁ দিকটা একটা স্ট্যাচু হোটেলের নেম প্লেট হাতে দাঁড়িয়ে আছে। তাকে ইংরেজিতে পাশাপাশি আরও দুটো ভাষা হোটেলের নাম লেখা। আলো লরিতে দাঁড়িয়ে স্ট্যাচুটি দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ট্যাচুটির লিঙ্গ আলো বুঝতে পারছে না এটা পুরুষ নাকি মহিলা। ভীষণ অদ্ভুত শ্বেত পাথরে ওই মূর্তিটা। ঘাড় ঘুরিয়ে স্বামী ইয়াশা মির্জাকে দেখে নেয় সে। স্বামীন হোটেলে রিসিপশনিস্টের সাথে কথা বলছে। রিসিপশনে মোট 3 জন লোক, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। মহিলা দুটোকে দেখে মনে হচ্ছে চাইনিজ। একবার স্বামীনের সাথে হেসে হেসে কথা বলছে, বারবার মাথা নেড়ে কী বলছে এত। আলো দূরে দাঁড়িয়ে থাকে। তার পাশে তাদের দুটো লাকেজ অনাদরে পড়ে আছে মেঝেতে। কিছুক্ষণ পর স্বামীন চেক ইন করে ঝামেলা সামলে আলোর কাছে চলে আসে। তার হাতে রুমের চাবি। আলোর কাছে এসে লাকেজ দুটো তুলে নেয় সে। তারপর বলে, এসো। দুটো আপনি একা বহন করবেন কেন? আমাকে একটা দিন। আলো একটা লাকেজ উদ্যত হলো। স্বামীন তাকে থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ, আপনি একজন স্বনির্ভর মেয়ে, সেটা আমি জানি। তবে আমি একজন দায়িত্বশীল এবং কেয়ারিং হাজব্যান্ড, সেটাও আপনাকে জানাতে চাই। আলো চুপচাপ স্বামীনের পিছু পিছু যায়। তাকে রুমটা 6 তলাতে। স্বামীন আর আলো রুম নাম্বার হলো L24। আরও কিছু দূর যেতে ডানে মোড় নিল তাদের রুম। আলো চারপাশ তাকিয়ে চোখ বড় বড় করে লোকজনকে দেখছে। বিভিন্ন দেশের লোকজন। মেয়েগুলো বেশ খোলামেলা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছে। আলো হঠাৎ রেহানার কথা মনে পড়ল। আলো গা থেকে ওড়না সরে গেলে রেহানা কান মলে দিত আলোর। আম্মুর এই দৃশ্য দেখলে তো নির্ঘাতে মেয়েগুলোকে ছাটা দিয়ে দৌড়ানি দিত। রুমের দরজা খুলে ভিতরে ঢুকে লাকেজ দুটি একপাশে দাঁড় করিয়ে রাখে। স্বামীন পুরো রুমটা দেখে নেয়। আলো স্বামীনের পিছু পিছু ঘরে ঢোকে। ডাবল বেডের রুম। স্বামীন আলোর দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে, প্রথমে ডাবল বেড অ্যাভেলেবেল ছিল না, ভীষণ দুশ্চিন্তা পড়ে গিয়েছিলাম এখানে কোলবালিশ পাওয়া যাবে কি না ভেবে। না হলে তো বিছানা আমাকে অ্যালাউ করবে না তুমি। মেঝেতে থাকতে হবে আমার। সৌভাগ্য আমরা ডাবল বেড পেয়ে গিয়েছি। আলো চুপচাপ একটা বিছানা দখল করে বসে পড়ে। স্বামীন ঘরের জানালা পর্দা সরে বাইরে তাকায়। এখানে থেকে কিছুটা দূরে মালিয়ন পার্কের স্ট্যাচুটা। স্বামীন আলোকে দেখে স্ট্যাচুটা দেখতে বলে, এটা কখনো দেখেছ কোথাও? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, মুভিতে দেখেছি। কতিপয় আছে, যখন সিঙ্গাপুর আবিষ্কার হয়েছিল তখন এটা অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া গিয়েছিল, যার অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্যকন্যার। এই স্ট্যাচুটা সেই পৌরাণিক কাহিনী আলোতে তৈরি। আলো এবার বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্ট্যাচুটাকে। স্বামীন হেসে বলে, আজ রেস্ট নাও, কাল ডক্টরের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি থেকো। কথাটা বলে স্বামীন রুমের দরজার দিকে যায়। কোথায় যাচ্ছেন? আলো স্বামীর দিকে তাকিয়ে আছে। স্বামীন মাথা ঘুরিয়ে আলোকে দেখে বলে, দুটো সিম কার্ড কিনবো এবং মানি এক্সচেঞ্জ করব। কিছুক্ষণ পরে আসছি, তুমি ফ্রেশ হয়ে তৈরি থাকো, আমরা লাঞ্চ করব। এখানে পশ্চিম দিকে কোন দিকে বুঝতে পারছি না, একটু জেনে আসবেন? স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে আঙুলের তর্জনী তুলে বলে, ওই দিকে। আমি জেনে এসেছি রিসিপশন থেকে। স্বামীন বেরিয়ে যায়। বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আলো বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। তার চোখ মুখ বন্ধ। বিদেশের সম্পর্কে একটি শহর, একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে তাকে ভরসা করে এসেছে সে। হ্যাঁ, মানুষটা অচেনা তো, তাই ইয়াশা মির্জাকে আলো চিনতে পারছে না যেন। এই ইয়াশা মির্জা তার প্রতিটা পদক্ষেপ আলোকে চমকে দিচ্ছে। এই লোকটাকে আলো উপেক্ষা করতে পারছে না কেন? ওই একটা কাগজের জোরে এত? আলো নিজের মনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ খুঁজে পাচ্ছে না। কখনো তার ভিতর থেকে একজন স্ত্রী সত্তা বলছে, আলো তুই বাড়াবাড়ি করছিস, সব কিছু একটা সীমা থাকে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নে। তুই চাইলেই সবটা সুন্দর হতে পারে। ইয়াশা মির্জা নিজেকে প্রমাণ করেছে, তুই তো সুযোগ দিয়েছিলি, সে নিজেকে প্রমাণ করেই নিয়েছে। তোকে ভোগবস্তু হিসাবে দেখেনি, তোকে সম্মানিত করেছে। আর কি চাস তুই?
আবার কখনো মনের মধ্যে থেকে একজন কঠিন নারী সত্তা বলছে, কিভাবে সত্যি, কিভাবে মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, শেষমেশ কে কাকে হার মানাবে। তার কঠিন নারী সত্তা একজন স্ত্রী সত্তাকে নাকি একজন নারী সত্তাকে। অনেকটা সময় নিয়ে গোসল সেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। ভেজা চুলগুলো মুছতে থাকে নিজের প্রতিবিলম্বের দিকে তাকিয়ে। হঠাৎ তার গলায় সামনের দেওয়া লকেটটা চোখে পড়ে আলোর। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে একটা মেরুন রঙের জামদানি শাড়ি পরেছে, সাথে মেরুন রঙের ব্লাউজ। প্রথম বিরক্ত লাগলেও বর্তমানে শাড়ি আলোর অন্যতম প্রিয় পোশাক। সামনের কিনে দেওয়া সেলার কামিজ সেভাবেই আছে। ও আলো পরতে ইচ্ছে করছে না। নিজেকে বউ দেখতে তার খুব একটা খারাপ লাগছে না, বরং লজ্জা লাগছে, যেন শাড়িতে তার সৌন্দর্য বেড়ে গিয়েছে। দরজার নব ঘুরিয়ে ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে শামিন। আলো নামাজ আদায় করছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলোকে দেখে উঠে দাঁড়ায়। নিজে গোসল সেরে বেরিয়ে এসে দেখে তখনও আলো জায়নামাজে বসে আছে। ভদ্র ছেলের মতো চুপচাপ ডিভানে বসে আলোকে দেখতে থাকে। মোনাজাতে এত কি চাইছে মেয়েটা? নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই শামিনকে দেখে থমকে যায় আলো। এভাবে এত দেখার কি আছে আলোকে? অস্বস্তি ছেয়ে যায় আলোর মুখে। শামিন চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নরম গলায় বলে, তোমাকে জায়নামাজ দেখলে খুব নিষ্পাপ মনে হয় না তুমি এত চমৎকার গালাগাল জানো, একই সাথে দুটো মেনটেন কিভাবে করো? আলো জায়নামাজ ভাঁজ করতে করতে বলে, আপনি নিজের কথা ভাবুন। শুধুমাত্র শুক্রবার দলের ছেলেদের সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে আসেন। তার মুখে এত বড় বাতেলা মানায় না। তোমার মতো গালি তো দেই না। খ্যাপানোর উদ্দেশ্য বলে আলোকে। আপনার মতো একটা অপকর্ম করে তারপর একটা মহৎ কাজ করে ব্যালেন্স করে তো চলি না। আপনার দু কাঁধে ফেরেশতা হিমশিম খেয়ে যায় আপনার কর্মকাণ্ড দেখলেও। একবার 10 নেকি লিখে পরক্ষণে 10 নেকি কেটে দেয়, আবার লিখে আবার কেটে দেয়। আর তোমার তো 2 কাঁধে ফেরেশতাই নেই সম্ভবত। তোমার মুখে গালি শুনে ভেগে গিয়েছে। আলো থতমত মুখে তাকিয়ে আছে সামনের দিকে। স্বামীর কথা সুরে পাল্টে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপারগুলো নিয়ে এভাবে কথা না বলি। শুরুটা তো আপনি করেছেন, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। নাট্যক ভঙ্গিতে বলে শামিন। তারপর ওয়ালেটে হাত নিয়ে বলে, ঝগড়া না করি, চলো আগে খেয়ে নেই। খালি পেটে ঝগড়া ভালো হয় না। করিডোরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। শামিনের পিছু আলো লিফটের কাছে এগিয়ে যায়। লিফটের কাছে এসে বোতাম টিপে দাঁড়িয়ে থাকে দুজন। এখন আশপাশটা কোনো মানুষজন নেই। কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। হুট করে লিফটের দরজা খুলে যেতে দুজনের সামনে পা বাড়ায়। কিন্তু মুহূর্তে লিফটের ভিতরে দৃশ্যটা দেখে আলো তার সামনের চোখ ছানা বড়া হয়ে যায়। 25 বিদেশি কোনো কাপড় লিফটের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বনরত অবস্থায় আছে। আশেপাশে কি হচ্ছে তাদের কোনো হুঁশ নেই। শামিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আলো হতভম্ব ভাব কাটিয়ে চেঁচিয়ে ওঠে, নাউজিবিল্লাহ। শামিন চমকে উঠে আলোর দিকে তাকায়। আলো সম্ভবত জোরে চেঁচিয়ে কথাটি বলেছে যে লিফটের মধ্যে থাকা জুটি কানে তালা লেগে গিয়েছে। তারা হতভম্ব হয়ে আলোর দিকে তাকায়। চোখে মুখে আতঙ্ক ছেয়ে গিয়েছে তাদের। শামিন আলোর হাত ধরে টেনে নিজের পিছনে নিয়ে আড়াল করে বিদেশি কাপলদের উদ্দেশ্য বলে, ডোন্ট মাইন্ড, প্লিজ ক্যারি অন। বিদেশিদের চোখে মুখে হতভম্ব ভাব। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পুনরায়। শামিন আর আলো বাইরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো মাথা নিচু করে রেখেছে। কি একটা অসভ্য সমাজে এসেছে। লিফটের মধ্যেও এরা কি রুম বুক করেনি? শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে এক পলক দেখে। দুজনে ভীষণ বিব্রত। কিছু সময় পর শামিন বলে ওঠে, এখানে এসব অহরহ দেখতে পাবে আলো। এভাবে রিয়াক্ট করো না, চুপচাপ ইগনোর করে যাও। মাত্র কয়েকটা দিনই আছি, তাই বলে লিফটটা পাবলিকের জন্য, ওনাদের বেডরুম না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, এবার চলো, খিদে পেয়েছে আমার। পুরো রাস্তায় শামিন হেসেছে। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেও হাসছে। আলো
চোখ মুখে কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে শামিন বলে উঠে, যেভাবে চিল্লিয়ে নাউজিবিল্লা বলেছ তাতে ওদের আত্মা খাঁচা ছাড়া হয়ে গিয়েছে। কথাটা আতঙ্কিত লাগছিল এই বিদেশিদের। ওরা সম্ভবত তোমাকে পাগল ভেবেছে। আলো চুপ করে বসে আছে। টেবিলে গরম গরম খাবার পরিবেশন করে ওয়েটার হাসি মুখে চলে যায়। আলো খাবারের দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে দেখতে থাকে। সবাই চুপচাপ খাচ্ছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, খাচ্ছ না কেন? আলো টেবিলের দিকে তাকিয়ে একটা খাবারের দিকে তর্জনী আঙুল তুলে বলে, এটা কি? এটা সাউথ ইন্ডিয়ান ফুড। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। আলো আবারও আশেপাশে তাকায়। সেজন্যই সবাইকে বাঙালি মনে হচ্ছে। প্লেটের খাবারটা নাড়াচাড়া করে আলো বলে, দেখে তো চিতই পিঠা আর শুকনো মরিচ ভর্তার মতো লাগছে। শামিন হেসে ফেলে, তারপর বলে, এটা ইডলি, আর পাশে তরলটা সাম্বার। খেয়ে দেখো, এটা খুব মজা একটা খাবার। ইন্ডিয়ায় গেলে এটা আমি খাই, কেন জানি খুব ভালো লাগে আমার কাছে। আলো খাবারটা টেস্ট করার জন্য একটু ভেঙে মুখে দেয়, তারপর চোখ মুখ কুঁচকে বলে, এতটা ভালো না। এটা দাম কত? বাংলাদেশি টাকায় 350 টাকা। আলো হতকম্প হয়ে তাকিয়ে আছে, তারপর বলে উঠে, 350? দুটো চিতই পিঠার মতো ইডলি না ফিডলি 350? আর আমাদের ঝিলবাড়ির মোড়ে সোবাহান কাকার চিতই পিঠা আর শুটকি ভর্তা, এই খাবারটা থেকেও মজা। 50 টাকায় পেট ভরে খাওয়া যায়। শামিন হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে শুধু হাসতেই থাকে। আলো শামিনের দিকে বোকার মতো তাকিয়ে আছে। হাসি থামিয়ে শামিন বলে, ঠিক আছে, ইডলি ফিডলি খেতে হবে না। ওটা পছন্দ না হলে ফ্রাইড রাইস খাও, নয়তো এটা খাও। এই কাবাবটা খুব মজা। এত খাবার অর্ডার করেছেন কেন? খেতে পারবেন? এত অপচয় আমি পছন্দ করি না। কপাল কুঁচকে গৃহিণীর মতো বলে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। এতটাও সরলতা লুকে ছিল কাঠিন্যতা আড়ালে। এতদিন সে বুঝতে পারেনি। কঠিন মনের মেয়েটির আড়ালে একটা সাদাসিধে নারী। খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও হোটেলে ফিরে যায়। শামিন তার বেডে বসে ডক্টরদের সাথে কথা বলছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। কথা শেষ করে উঠে দাঁড়ায় শামিন। আলোর দিকে চোখ যেতেই থমকে যায় সে। খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছি। এই মেয়েটা চুলগুলো সুন্দর। শামিন বারবার মুগ্ধ হয়ে দেখল। আলোর দিকে খানিকটা এগিয়ে গিয়ে পিছন থেকে বলে, কি দেখছো? আলো ঘুরে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, কিছু না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শামিন বলে, একঘেয়েমি লাগছে? আলো আবারও শামিনের দিকে তাকায়। শামিন জানে আলো রাজি হবে না, তবুও বলে বসে, চলো তোমাকে একটা জায়গায় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আলো চুপ করে দাঁড়িয়ে আছে। শামিন ভেবেছে আলো সম্মতি নেই, তাই সে ঘুরে বিছানার দিকে যাচ্ছিল। তখনই আলো অস্ফুট স্বরে বলে ওঠে, অসভ্য। কোনো জায়গা না হলে যেতে পারি, যেখানে সব অসভ্য লোকজন থাকবে না। আলো চোখ বড় বড় করে চারপাশ দেখছে। শামিন আর চোখে এক পলক আলোকে দেখে বলে, এটা গার্ডেন অফ বে, শিশুদের পার্ক। এখানে অসভ্য লোকজন নেই। ভালো লাগছে বাচ্চাদের দেখে। আলো মাথা নাড়ায়। শামিন মেলান হেসে বলে, কাল সেন্তোসা আইল্যান্ডে নিয়ে যাব, সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস। আলোর কিছু না বলে চুপচাপ হাঁটছে। এমন জায়গা বাংলাদেশে নেই। প্রযুক্তি দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল জঙ্গল। মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের গহীনে চলে যায় তারা। এখানে লোকজনের ভিড় নেই খুব একটা। আলো চারপাশে তাকিয়ে বলে, ঘোলাটে কেন চারপাশ? এগুলো ফেক গভ। আলো অবাক হয়ে আবারও আশেপাশে তাকায়। শামিন বলে, রাইডে চড়তে চাও? কোনো দারুণ কিছু রাইড আছে এখানে। আমি বাচ্চা নাকি? কথাগুলো বলে আলোর সামনে এগিয়ে যায়। পার্কের একজন কর্মচারী একটা অদ্ভুত দেখতে নীল রঙের প্রাণীর কোলে নিয়ে তাদের দিকে আসছে। আলো কৌতূহলী হয়ে ইংরেজিতে তাকে জিজ্ঞেস করে, এটা কি? এই প্রাণীটার নাম কি? কর্মচারী মজার ছলে বলে, আপনি বলুন। স্বামী তীক্ষ্ণ দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এটা একটা কুকুর। আপনারা পশম তুলে ফেলে রং মাখিয়ে মেডিসিন দিয়ে এমন করে রেখেছেন। এটা এক প্রকার অপরাধ। লজ্জা হওয়া উচিত আপনাদের। কর্মচারী ভীত চোখে শামিনের দিকে তাকায়। আলো
শামিনকে নকল করে কর্মচারীকে বলে, লজ্জা হওয়া উচিত, একটা প্রাণীকে এভাবে কষ্ট দিচ্ছেন। কর্মচারী বোকার মতো কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন আর আলোর সামনে এগিয়ে যায়। কিছু দূর যেতে তারা প্রযুক্তি নিয়ে নির্মিত একটি আর্টিফিশিয়াল পশু দেখতে পায়। বাচ্চারা সবাই বিস্মিত হয়ে সেসব দেখছে। শামিন হাত বেঁধে দাঁড়িয়ে আছে আর চোখে আলোর দিকে তাকিয়ে দেখতে পায় আলো বাচ্চাদের মতো চোখে মুখে বিস্ময় নিয়ে দেখছে পশুগুলোকে, যেন ভাবছে এগুলো আসলেই। শামিন মুচকি মুচকি হাসতে থাকে। শামিন ফোন বেজে ওঠে। রাহাত ফোন দিয়েছে। বাচ্চাদের শোরগোলে শব্দে অসুবিধা হচ্ছিল না, তাই কিছুটা দূরে গিয়ে শামিনের কথা বলে নেয়। হঠাৎ আলো চিৎকারে শামিন চমকে ওঠে। তাড়াতাড়ি ঘরে ফোন কেটে দেয়, সামনে এগিয়ে যায় ছুটে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তার দিকে ছুটে আসলো। ছুটতে ছুটতে এসে শামিনের পিছন দিকে লুকিয়ে নিয়ে তার পিঠের দিকে শার্ট খামচে ধরে হাঁপাতে থাকে। শামিন আশেপাশে তাকিয়ে নরম গলায় আলোকে প্রশ্ন করে, কি হয়েছে? সাপ, ওখানে সাপ, কাঁপা কাঁপা গলায় বলে ওঠে শামিন। শামিন দূরে তাকায়, তারপর হেসে ফেলে। আলোকে আশ্বস্ত করে বলে, এটা আর্টিফিশিয়াল সাপ আলো। আলো কাঁপছে, ধাতস্থ হতে পারছে না, ফিসফিসিয়ে বলে ওঠে, আসল হোক বা আর্টিফিশিয়াল, প্রাণীটা সাপ তো। বাচ্চাগুলো আলোর বাচ্চামো দেখে হাসতে থাকে। তাদের অভিভাবকরা হাসছে। আলো আবারও শামীমের পিছনে লুকিয়ে ফেলে নিজেকে, নিজে আতঙ্কিত মুখটাকে। শামীম হাসতে গিয়েও হাসে না। মহারানী যদি রেগে যায় পরপর বলে ওঠে, আচ্ছা চলো আমরা বের হই এখান থেকে, বিয়ের সাইড থেকে ঘুরে আসি। সন্ধ্যার ডিনার সেরে একেবারে হোটেলে ঢুকবো। দুজন চুপচাপ হাঁটছে। বিয়ের সাইডে প্রচুর লোকজন। ঠান্ডা হাওয়া বইছে। আলো গা শিরশির করতে শুরু করে। কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে। যত অন্ধকার নেমে আসছে সিঙ্গাপুর সিটি ততই বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত দেশটা সৌন্দর্য যেন অন্ধকারে বেশি ফুটে উঠছে। সব হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমিক যুগল হাত ধরে একে অপরের আলগে নিয়ে হাঁটছে। সেসব ঘুরে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ আলোর গায়ের সাথে একটা লোকে ধাক্কা লেগে যায়। লোকটা আলোকে সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। শামিন দাঁড়িয়ে পড়ে। আলো হাত ধরে টেনে তার সামনে নিয়ে বলে, এবার আমার সামনে সামনে হাঁটো, নয়তো কিছুক্ষণ পর দেখব কেউ তোমাকে পকেটে ভরে নিয়ে গিয়েছে। আলো লজ্জা পেয়ে যায়। এবার সে শামিনের সামনে সামনে হাঁটছে। শামিন তার বডিগার্ডের মতো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটছে। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। একটা অল্প বয়সী মেয়ে চিকন গলায় কিছু একটা গাইছে। ওটা কোনো গান কি না আলো সেটা বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শুনছে, মনে হচ্ছে শব্দ করে আড়মোড়া ভাঙছে, একটা লম্বা আড়মোড়া। শামিন খাবার অর্ডার করে আলোর দিকে তাকায়, তারপর বলে, খিদে পেয়েছে খুব? আলো মাথা নাড়ায়। দীর্ঘ সময় দুজনে চুপচাপ বসে থাকে। রাত তখন বেশ হয়েছে। রেস্টুরেন্টে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যায় দুজনে বিয়ের পাশে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করছে। ওয়েটার এসে তাদের টেবিলে খাবার সাজিয়ে দেয়। তারপর তাদের সামনে দুটো গ্লাসে একটা পানীয় ধরনের কিছু রাখতে শামিন কপাল কুঁচকে বলে ওঠে, ওয়েট, এটা কি? ওয়েটার হাসি মুখে বলে, ওয়াইন স্যার। আলো হম্বতম্ব হয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। শামিন শান্তভাবে ওয়েটারকে বলে, আমি কি অর্ডার দিয়েছি? ওয়েটার হেসে বলে, না স্যার, এখানে রাত 10টার পরে যারা আসে তাদের আমরা দিয়ে থাকি, আপনার স্পেশাল গেস্ট। শামিন কোনো সিনক্রেট না করে ওয়েটারকে বলে, ঠিক আছে, এটা নিয়ে যাও, আমাদের প্রয়োজন নেই। খাবো না, আমি এই রেস্টুরেন্টে খাবো না, চেঁচিয়ে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকায়। ওয়েটার অবাক চোখে আলোকে দেখছে। আলো চেঁচাতেই থাকে। শামিনের দিকে তাকিয়ে বলে, বলছি না খাবো না, উঠুন, চলুন এখান থেকে। শামিন বুঝতে পেরেছে আলোকে শান্ত করা যাবে না। চুপচাপ বিল মিটিয়ে উঠে দাঁড়ায়। ওয়েটার ইংরেজিতে বলে, অসুবিধা কি হয়েছে স্যার? এই খাবারগুলো কি করব? আপনি গিলুন। বোকারাম কপাল কুঁচকে ওয়েটারকে কথাগুলো বলে শামিন আলোকে নিয়ে বেরিয়ে আসে। শহরে একটা রাস্তা ধরে হাঁটছে দুজন। এখানে এখনও প্রচুর লোকজন। রাতে সিঙ্গাপুর উপভোগ করছে সবাই। শামিন আর চোখে আলোকে দেখে বলে, এই আছিয়া, স্ট্রিট ফুড খাবে? এখানে খুব ভালো চাইনিজ কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। হ্যাঁ, ওই ব্যাং সেদ্ধ আর সাপের কাবাব। না ভাই, মাফ করুন। শামিন হেসে ফেলে, তারপর বলে, না না, ওসব না, ভেজ কিছু খেয়ে মুগ্ধ হবে।
আমি কিছু খাবো না, আমার বমি পাচ্ছে। আচ্ছা চলো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকি, প্লিজ চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। আলো শামীমের দিকে তাকায়। লোকটার জন্য খুব মায়া হচ্ছে হঠাৎ। অনেকটা সাফার করেছে আলোর জন্য, অথচ কত শান্ত এবং স্বাভাবিক আচরণ করছে। এত ধৈর্য পুরুষের থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো নরম গলায় বলে উঠে, চলুন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে দুজনে রাতের খাবার খেয়ে নেয়। এরপর হোটেলে ফিরতে হবে। কাল সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। দুজনে হাঁটছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি সব কিছু নিয়ে একটু বেশি সিনক্রেট করি, তাই না? শামীম আলোর মুখের দিকে অবাক হয়ে তাকায়। তারপর বলে, না তো। তবে গালাগালটা বেশি দাও। আলো নিশ্চুপ। শামীম একটা ক্যাব বুক করতে চায়। আলো শামীমে থামিয়ে দিয়ে বলে, আমি হাঁটতে চাচ্ছি, পরিবেশটা ভালো লাগছে। শামীম হাসে। দুজন আবারও হাঁটতে থাকে। এই রাস্তাটা নিরিবিলি। এখান থেকে তাদের হোটেলে যেতে 20 মিনিট সময় লাগবে। চারিপাশে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দাঁড়িয়ে পড়ে। রাস্তার একপাশে কিছু মেয়েরা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অল্প বয়সী, দৃষ্টিকূট পোশাক পরে মেকআপ করে আছে। শামীম আলো দাঁড়িয়ে পড়তে দেখে নিজে দাঁড়িয়ে পড়ে। তারপর আলোকে বলে, কি দেখছো? ওরা এভাবে সেজেছে কেন? এভাবে দল বেঁধে দাঁড়িয়ে আছে কেন? কোনো ফেস্টিভ্যাল ওদের আজ? শামীম আলোর কথায় মেয়েগুলোর দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। আলো কৌতূহল দৃষ্টিতে দেখছে মেয়েগুলোকে। স্বামী নিচু স্বরে বলে উঠে, ওরা বদ মেয়ে আলো, চলো এখান থেকে। আলো অবাক হয়ে বলে, বদ মেয়ে মানে? কেবল বদ মেয়ে? প্রস্টিটিউট। গলার স্বর আরও নিচু করে স্বামীন বলে। আলো চমকে ওঠে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বাজে মেয়ে? কত হবে বয়স? আলোর বয়সী মনে হচ্ছে। আলোর হতভম্ব ভাব কাটছে না। স্বামীনের দিকে তাকিয়ে বলে, ওরা এই কাজ করে কেন? ওরা পড়াশোনা করে না? আলো শিশুসুলভ প্রশ্নের স্বামীন আলোর চোখের দিকে তাকায়। তারপর বলে, পড়াশোনা করে সম্ভবত। পড়াশোনার পাশাপাশি এসব করে। পড়াশোনার পাশাপাশি এসব করে কেন? আরও অনেক কাজ করে। এত যখন টাকার দরকার, এরা উদ্যোক্তা হতে পারে না? স্বামীন বড্ড হাসি পাচ্ছে। সে তার হাসি চাপিয়ে রেখে বলে, উদ্যোক্তা হয়ে কি করবে? তোমার মতো জলপাই আর চালতার আচার বানিয়ে বিক্রি করবে। কিন্তু সিঙ্গাপুরের আচারের চাহিদা নেই আলো। তাহলে অন্য কাজ করবে, খেটে খাবে, সম্মানের কোনো কাজ করবে। ওরা এসব করেই স্বাচ্ছন্দ্য বোধ করে আলো। কেউ কেউ শখের বশও করে। আলো চুপ করে থাকে। তার মাথা ব্যথা হয়ে গিয়েছে ওই সব মেয়েদের এমন বিকৃতি রুচিবোধের কথা শুনে। স্বামীন বলে, চলো হোটেলে ফেরা যাক। আরেক সময় ওদের সাথে দেখা হলে তুমি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিও ওদের। হাঁটতে হাঁটতে দুজন অনেক দূর চলে যায়, প্রায় হোটেলের কাছাকাছি। রাস্তার কোনো লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র তারা দুজন। দূরে কিছু চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আলোর দিকে কেমন লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো নিজেকে শামীমের পিছনে লুকিয়ে হাঁটতে থাকে। শামীম বুঝতে পেরে হাতের ফোনটা বন্ধ করে আলোর হাত ধরে। আলো চমকে উঠল, শান্ত হয়ে থাকে। তারা দুজন চাইনিজ গান অতিক্রম করতেই যাচ্ছিল। তখনই তাদের মধ্যে থেকে একজন ইংরেজিতে বলে ওঠে, দাঁড়াও। শামীম আর আলো দাঁড়িয়ে যায়। লোকগুলো দ্রুত পায়ে হেঁটে শামীমের সামনে গিয়ে দাঁড়িয়ে পরে। ওদের মধ্যে যে দলপতি, সে স্বামীনকে ইংরেজিতে বলে, কোথা থেকে এসেছো? তাতে তোমাদের কি? পথ ছাড়ো। দলপতি চামচাগুলো আলোকে দেখছে। সবার চোখে মুখে লালসা। আলো গা ঘিন ঘিন করছে। তাতে তাচ্ছে বাংলায় বলে, চোখ উপড়ে একেবারে গুলতি খেলবো ইঁদুর খেকো লাফাঙ্গার দল। স্বামীন আলোর দিকে তাকায়। চাইনিজ গ্যাংয়ের দলপতি কৌতূহল হয়ে বলে, স্বামীনের দিকে তাকিয়ে বলে, কি বলছে তোমার ওয়াইফ? বলো বুঝিয়ে। ও বলছে ভাইয়েরা আমাদের যেতে দিন। দলপতি বলে, দেব, যেতে দেব, আগে ক্যাশ বের করো। স্বামী দাঁত খিচিয়ে এগিয়ে দলপতির মুখোমুখি দাঁড়ায়। তারপর বলে, এখান থেকে কেটে পড় এক্ষুনি। স্বামীনের হুমকিতে সবাই হাসতে শুরু করে। সাথে সাথে পকেট থেকে চাকু বের করে আলো আর স্বামীনকে দেখাতে থাকে। আলো চমকে ওঠে। দলপতি স্বামীনকে বলতে থাকে, এটা কি তোমার ওয়াইফ নাকি কিনেছ আজ রাতের জন্য? কোন দেশের? দাম কত পড়েছে? কথাটা বলেই দলপতি শেষ করতে পারে না। স্বামীন তৎক্ষণাৎ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। দলপতি নাক দিয়ে রক্ত ঝরছে। তার সাঙ্গা পাঙ্গারা এসে স্বামীনকে ধরে ফেলে।
আলো আতঙ্কিত জমে যায়, চেঁচিয়ে বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওনাকে, দেব। তোমার গোলগুলো আমাদের দিয়ে দাও। স্বামী দুজনের সাথে দস্তাদস্তি করেছে নিজেকে ছাড়িয়ে নিতে। আলো ভয়াক্ত দৃষ্টিতে দলপতির দিকে তাকিয়ে থাকে। দলপতি বলে, গোলগুলো দাও, তোমার গলার ওই লকেটটা দাও। আলো আতঙ্কিত মুখে এদিক ওদিক তাকিয়ে লকেটটা খুলে দেয়। স্বামী তখনও ধস্তাধস্তি করে যাচ্ছে। দলপতি বিরক্ত ভঙ্গিতে আলোকে বলে, তোমার স্বামী শুধু এত পরিশ্রম করছে, আমাদের গোলগুলো দিয়ে দিলেই আমরা চলে যাব। আলো স্বামীনের দিকে তাকায়। দলপতি বলে, তোমার হাতে গোলগুলো দাও। আলো অসহায়ের মতো একবার স্বামীকে একবার দলপতিকে দেখে, তারপর নিজের হাতের বালা দুটোর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এগুলো দিবেন না প্লিজ, এগুলো আমার শাশুড়ি মায়ের, এ দুটোর সাথে আমার স্বামীর ইমোশন জড়িয়ে আছে।